ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা উচ্চ মাধ্যমিকের পাঠ্য একটি নাটক শম্ভু মিত্রের বিভাব নাটকটি নিয়ে আলোচনা করব। আশা করি এই আলোচনাটি শিক্ষার্থীদের কাজে লাগবে। নাট্যকার শম্ভু মিত্রের বিভাব নামক একাঙ্ক নাটকটি প্রথম অভিনীত হয়েছিল 1951 সালের 20 এপ্রিল তারিখে লোয়ার সার্কুলার রোডের সুধাংশু গুপ্তের বাড়িতে। অভিনয়ে ছিলেন নাট্যকার শম্ভু মিত্র নিজে এবং তার স্ত্রী তৃপ্তি মিত্র, যিনি এখানে বৌদির ভূমিকায় অবতীর্ণ। এনাদের পাশাপাশি ছিলেন বহুরূপীর অন্যান্য সদস্যদের মধ্যে অন্যতম অমর গাঙ্গুলি, তিনিও স্বনামে এখানে উপস্থিত। এই নাটকটি অভিনীত হয়েছিল বহুরূপী নাট্যদলের প্রযোজনায়, আর এই নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল বহুরূপী নাট্যপত্রে 1988 সালের 1 মে। নাটকটি শুরু হয়েছে সংস্কৃত নাটকের ধাঁচে একটি দীর্ঘ সংলাপ দিয়ে। সংলাপটি বলেছেন শম্ভু মিত্র। পর্দা খুললেই দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, কেবল সাদা আলোর নিচে মঞ্চে দাঁড়িয়ে আছেন শম্ভু মিত্র একা। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলতে শুরু করেন, কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে আমাদের এই নাটকের নাম দিয়েছেন বিভাব নাটক। সংস্কৃত নাট্যশাস্ত্র হিসাবে তিনি ঠিক কি বেঠিক সে বিচার করবেন সংস্কৃত পণ্ডিতেরা। তবে নামের বিষয়ে আমাদের সামান্য একটা আপত্তি আছে। আমাদের মনে হয় এই নাটকের নাম দেওয়া উচিত অভাব নাটক, কারণ দুরন্ত অভাব থেকেই এর জন্ম। আমাদের নিজেদের নেই কোনো ভালো স্টেজ, নেই কোনো সিনসিনারি আলো, কিছুই আমাদের নিজেদের নেই। সঙ্গে থাকার মধ্যে আছে কেবল নাটক করবার বোকামিটা। তাও যদি বা জোগাড় যন্ত্র করে অভিনয় একটা ফাঁদি, সঙ্গে সঙ্গে দেখি সরকারের পেয়াদা খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির। পেশাদারদের কাছ থেকে তারা খাজনা নেন না, কিন্তু আমাদের কাছ থেকে নেন, এবং নেওয়াটা এমন বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে যে আমরা সর্বস্ব দিয়ে থুয়ে আবার বোমকালি বলে রাস্তায় বেরিয়ে পড়ি। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, যাতে স্টেজের দরকার হবে না, যে কোনো রকম একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। সিন সিনারি, দরজা জানালা, টেবিল বেঞ্চি কিছুরই দরকার হবে না, এমনকি বাংলা সরকারও না। এই নাটকটি মূলত দুটি কারণে উল্লেখযোগ্য। প্রথমত অভিনয়ের দিকটি, এবং দ্বিতীয়ত এর মঞ্চ নির্দেশনার দিক। নাটক আসলে পারফর্মিং আর্ট বা অভিনয় নির্ভর শিল্প, তাই অভিনয় ও মঞ্চ নির্দেশনা নাটকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান। পাঠক খুঁটিয়ে দেখলে বুঝতে পারবে এই নাটকের সংলাপের থেকেও মঞ্চ নির্দেশনার দিকটি বেশি গুরুত্ব পেয়েছে। এই নাটকটির সূচনাটি বিশেষ লক্ষ্য করবার মতো। নাট্যকার জানাচ্ছেন এই একাঙ্কিকাটিতে চরিত্ররা তাদের বাস্তব জীবনের পরিচিতি নিয়েই উপস্থিত হন। কিন্তু এই বাস্তব পরিচিতি বলতে নাট্যকার কি বুঝিয়েছেন? শুধু কি অভিনেতা অভিনেত্রীদের এই নাটকে স্বনামে উপস্থিতির কথা, নাকি তাদের উপস্থিতির সাথে সাথেও অন্য কোনো গভীর তাৎপর্য লুকিয়ে আছে এর মধ্যে? এটি খুঁজে বার করাই আমাদের প্রধান কাজ। আসলে শুধু অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতিই নয়, তাদের বাস্তব জীবনের আইডেন্টিফিকেশনটাই এই নাটকের প্রাণ। নাট্যকার জানিয়েছেন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, কারণ দুরন্ত অভাব থেকেই এর জন্ম। অর্থাৎ নাট্যকারের স্বীকারোক্তি থেকে বোঝা যাচ্ছে তিনি অভাবকেই এই নাটকের প্রেক্ষিত হিসাবে গ্রহণ করেছেন। নাটকটির প্রেক্ষাপট হল 1950-51 সাল। ভারত তখন সবেমাত্র স্বাধীনতা পেয়েছে। ওপার বাংলা থেকে প্রচুর গৃহহীন মানুষ নতুন আশ্রয়ের সন্ধানে পাড়ি দিচ্ছে
এপার বাংলায়। এই নিরন্ন, নিরাশ্রয়, অসহায় মানুষগুলোর যন্ত্রণাই এই নাটকের অন্তঃস্বর। এর পাশাপাশি এপার বাংলার খাদ্য সংকট এবং রাজনৈতিক সংকটও এই নাটকটির মধ্যে ক্রিয়াশীল আছে। শুধু তাই নয়, অন্যদিকে আছে আরও একটি বিষয়। শম্ভু মিত্রের বহুরূপী নাট্যদল গঠিত হয়েছে 1950 সালে। এই নবজন্মের মুহূর্তে এই নাট্যদলের কাছে ছিল না কোনো সিনসিনারি, স্টেজ, আলো ইত্যাদির মতো প্রয়োজনীয় উপাদানগুলি। তাই দেখা যাচ্ছে এই নাটকের অন্তরে আছে একদিকে যেমন দেশের মানুষের অভাব ও দারিদ্র্য, অন্যদিকে আছে তেমনি নবগঠিত বহুরূপী নাট্যদলের সীমাহীন অভাব। তখন বহুরূপীর আর্থিক দুর্দশার অন্ত ছিল না। সেই চরম অভাবের দিনে এই পরিহাসের নাটকটির জন্ম। এর বিষয় ও আঙ্গিক শুধু অভাবের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজের প্রায় প্রতিটি পদক্ষেপেই তির্যক মন্তব্য প্রকাশ করে অনাবিল হাস্যরসের জন্ম দিয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল কোনো এক সময় মন্তব্য করেছিলেন, বাঙালিরা হাসতে পারে না, তারা শুধুই কাঁদে। যদিও তিনি এই মন্তব্য করেছিলেন 50-এর মন্বন্তর, 46-এর দাঙ্গা এবং 47-এর মর্মান্তিক দেশভাগের পরিপ্রেক্ষিতে, আর এই মন্তব্য সকল বাঙালিকে আলোড়িত করেছিল। সেই আঘাতের তীব্রতা যখন নাটকটিতে প্রকাশিত হয় তখন নাটকটি আলাদা মাত্রা পায়। নাটকটির উপস্থাপনা ও অভিনয় রীতিতে অ্যাবসার্ড নাটকের ছায়া স্পষ্ট লক্ষ্য করা যায়। এই নাটকে একই চরিত্র একই সময়ে একাধিক স্তর প্রকাশ করে চলেছে সমগ্র নাটক জুড়ে। যেমন দেখা যায়, শম্ভু মিত্র ও বৌদি তাদের বাস্তব অবস্থানে চলতে চলতে হঠাৎ করে বদলে যান প্রেমের গল্পের নায়ক নায়িকাতে। আবার একই সঙ্গে মাঝে মাঝে তাঁরা তাদের বাস্তব জীবনের সংলাপও বলতে থাকেন। যেমন নাটকে প্রেমের গল্পের শুরুতে বৌদি নায়িকা রূপে বলেছেন, পায়ে পড়ি তুমি পালাও, পুলিশ আসছে। আর তখন নায়ক রূপে শম্ভু মিত্র তার পায়ের উপর পা তুলে নাচাতে নাচাতে মজা করে বলেছেন, কেন আমাকে ধরবে কেন? তখন কিন্তু তিনি ওই গল্পের নায়ক। আর ঠিক তারপরেই নায়িকা বৌদি বলেছেন, বাহ, তোমাকে ধরবে না, তুমি যে আন্ডারগ্রাউন্ডের পলিটিক্যাল লিডার। তখন কিন্তু তিনি আর প্রেমের গল্পের নায়িকা নন, তিনি কেবল বৌদি। আর তার প্রতিক্রিয়ায় নায়ক শম্ভু মিত্র নায়কের ভূমিকা ত্যাগ করে ফিরে এলেন বাস্তব জীবনের পটভূমিতে আর বললেন, আমি কেন পলিটিক্যাল লিডার হতে যাব, এসব যা তা বলো না। তখন কিন্তু তিনি শুধুই বাস্তব জীবনের শম্ভু মিত্র বা শম্ভুদা। এরপরে কিছুক্ষণ তারা তিনজনেই তাদের বাস্তব পরিচয় নিয়ে অভিনয় করেন। এরই মধ্যে তারা আবার ফিরে যান প্রেমের গল্পের পটভূমিতে। শম্ভু মিত্র অর্থাৎ শম্ভুদা বলেন, দাঁড়াও আমি চিন্তা করে দেখি। বলতে বলতেই তিনি আবার নায়কের সংলাপ বলতে শুরু করেন। এরই মধ্যে যখন তিনি হঠাৎ বলে ওঠেন, বীর হয়ে পালাবো, তখন তিনি কিন্তু হয়ে যান বাস্তবের শম্ভুদা। আবারও তিনি যখন হঠাৎ বলে ওঠেন, দ্য নাইট ইজ কলিং মি, তখন কিন্তু তিনি আবার হয়ে ওঠেন প্রেমের গল্পের নায়ক। আবার সংলাপ ভুলে গিয়ে তিনি সাবলীলভাবে পথিক নাটকের সংলাপও বলতে থাকেন। এইভাবেই তিনজন একই সঙ্গে একই রকমভাবে তাদের চরিত্রের একাধিক স্তর প্রকাশ করে চলেন, আর দর্শকও তা উপভোগ করত এবং মুহুর্মুহু হাসিতে ফেটে পড়ত। নাটকের শুরুতে তারা যখন কথোপকথন শুরু করতেন তখন তাদের বাচনভঙ্গি, অভিনয়ের আঙ্গিক এতটাই সাবলীল হতো যে তাদের কথোপকথন কেবল নাটকের সংলাপে আবদ্ধ না থেকে অত্যন্ত ঘরোয়া আলোচনার রূপ নিত, আর দর্শকও যেন নিজেদেরকে ওই কথোপকথনের অংশীদার হিসাবে ভাবত। কিন্তু প্রেমের নাটকের দ্বিতীয় পর্যায়ে কাল্পনিক ফেস্টুন হাতে মিছিল এবং তার বিপরীতে তাদের প্রতিরোধ করার উদ্দেশ্যে কাল্পনিক বন্দুকধারী পুলিশের আবির্ভাব ঘটতেই আবহাওয়া হয়ে উঠত টান টান। তখন অপ্রত্যাশিত উত্তেজনার আশঙ্কায় দর্শক হয়ে উঠত বেশ গম্ভীর ও অত্যন্ত সজাগ। এরপরে বন্দুকের আওয়াজ ও লাল আলোয় ভরে যাওয়া মঞ্চে
চাপা কান্নার আওয়াজ। এরই মধ্যে শম্ভু মিত্র বা শম্ভুদা দর্শকদের দিকে তাকিয়ে যখন বলে উঠতেন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, তখন কিন্তু আর দর্শকেরা হাসতে পারত না।